তসলিমা নাসরিনের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থানও চিরটা কালই ছকভাঙা। তিনি দ্বিধাহীনভাবে বন্দে মাতরম বলতে পারেন। তার কাছে এটা কোনো ধর্মীয় স্লোগান নয়, বরং একটি সাংস্কৃতিক উত্তরাধিকার। তিনি মনে করেন 1947 সালের সীমান্ত রেখা মানচিত্র ভাগ করলেও ভাষা, সাহিত্য এবং স্মৃতিকে ভাগ করতে পারেনি। রবীন্দ্রনাথ, নজরুল, সুফি প্রভাব এবং ব্রাহ্ম আন্দোলন, এই সব কিছুর মিশেলে যে ভারতীয় সভ্যতা, তসলিমা নিজেকে তারই সন্তান মনে করেন। তার মতে রাষ্ট্রের পাসপোর্ট আছে, সংস্কৃতির নেই। এই বোধ থেকে তিনি কলকাতাকে নিজের সেকেন্ড হোম মনে করেন, এখানেই শান্তির খোঁজ করেন। দমদম বিমানবন্দরের বাইরে রোদটা ঠিক যেমনটা 19 বছর আগে ছিল, কিন্তু তসলিমা নাসরিনের চোখে চশমার ফ্রেমের পেছনে থাকা দৃষ্টিটা একটু বদলে গেছে। লাল পাড়ের সাদা শাড়ি, ছোট করে ছাটা চুল, এক লহমায় চেনা সেই লড়াকু অবয়ব। দীর্ঘ 19 বছর পর কলকাতার রাজপথে পা রেখে তার প্রথম উপলব্ধি ছিল খুবই ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগার পেছনে লুকিয়ে আছে 3 দশকের এক দীর্ঘ দহন, নির্বাসন এবং অদ্ভুত একাকিত্বের গল্প। তসলিমার জীবনে নির্বাসন শব্দটা নতুন নয়। 94 সাল বাংলাদেশ ছাড়ার পর তার দ্বিতীয় আপন ঘর হয়ে উঠেছিল কলকাতা। কিন্তু 2007 সালে বামফ্রন্ট সরকারের আমলে তার দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে শহর উত্তাল হয়ে ওঠে। সেনা নামাতে হয়েছিল রাজপথে। এক অঘোষিত নির্দেশে তাকে শহর ছাড়তে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ সময় রাজ্য রাজনৈতিক পালাবদল, দিল্লিতে ক্ষমতার পট পরিবর্তনের আবহে তসলিমা ফিরলেন এমন এক অনুষ্ঠানে যোগ দিতে, যার নেপথ্যে থাকা সেকুলার মিশন এবং বিজেপির নেতৃত্বের উপস্থিতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তসলিমা বলেছেন, আমি এই সকালে কলকাতা শহরের অভিমুখে যাত্রা করলাম। এই যাত্রা কি কেবল একটি শহরে ফেরা, নাকি ইতিহাসের কাছে ফিরে যাওয়া? তসলিমার জীবনের গল্প মানে বিতর্কে সমান্তরাল পথ চলা। মিনার মাহমুদের সাথে তার অল্প দিনের দাম্পত্যের স্মৃতিগুলো আজও ধূসর হয়নি। মিনার মাহমুদ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তসলিমার সঙ্গে তার আদর্শগত দ্বন্দ্বের শুরু হয়েছিল এক চৌর্যবৃত্তি নিয়ে। ভারতের লেখিকা সুকুমারী রায়ের লেখা হুবহু নিজের নামে চালিয়ে দেওয়ার অভিযোগ ছিল তসলিমার বিরুদ্ধে। মিনার যখন তার সম্পাদিত বিচিন্তা পত্রিকায় 2টি লেখা পাশাপাশি ছাপিয়ে দিলেন, তখন থেকে ফাটল ধরেছিল সংসারে। মিনারের ভাষায় তসলিমা যা লিখেন তা নিজে বিশ্বাস করেন না। তিনি জরায়ুর স্বাধীনতা চান ঠিকই, কিন্তু ব্যক্তিগত জীবনে তার আচরণ ছিল স্ববিরোধী। তবে তসলিমার বয়ান ছিল ভিন্ন। তিনি চিরকালই পুরুষতন্ত্রের মুখোশ খুলে দিতে চেয়েছেন। আর চোখে বাঙালি পুরুষ মানে এক ধরনের আধিপত্যবাদী মানসিকতায় ভোগা মানুষ। তিনি স্পষ্ট লিখেছেন, বাঙালি পুরুষেরা নিজেদের কদর্য হয়ে ভালোবাসে, কিন্তু কোনো নারীকে তারা সত্যি ভালোবাসতে জানে না। পশ্চিমের পুরুষদের সাথে তুলনা করে তিনি বাঙালি পুরুষের যৌন লালসা এবং বিয়ের নামে ধর্ষণের কঠোর সমালোচনা করেছেন। তা আজও পিতৃতান্ত্রিক সমাজে আগুনের মতো জ্বলে ওঠে। কলকাতায় ফিরে আসার ঠিক আগে তসলিমা এক ভয়াবহ শারীরিক ও মানসিক যুদ্ধের মধ্য দিয়ে গেছেন। দিল্লির এক নামী হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। সামান্য হাঁটুতে ব্যথা নিয়ে গিয়ে তিনি হারিয়েছেন হিপ জয়েন্ট। তিনি অভিযোগ করেছেন, লাখ লাখ টাকা দিয়ে আমি পঙ্গুত্ব কিনে বাড়ি ফিরেছি। একজন চিকিৎসক হয়েও অন্য চিকিৎসকের ব্যবসায়িক লালসার শিকার হওয়া তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, একজন পঙ্গু মানুষের জীবন আমাকে দেয়া হলো। যে মানুষ সারা জীবন স্বাধীনভাবে হাঁটতে চেয়েছেন, তাকে এখন সারা জীবন বিধিনিষেধের বেড়াজালে আটকে থাকতে হবে। সাহিত্যিক আনিসুল হকের স্মৃতিতে তসলিমা নাসরিন মানে সলিমুল্লাহ মেডিকেল কলেজের সেই তরুণী চিকিৎসক, যিনি একসময় মিটফোর্ড হাসপাতালের উল্টো দিকের এক পুরনো ভবনে থাকতেন। যে ভবনের নিচতলায় ছিল কাগজের গুদাম আর উপরতলায় ছিল তসলিমার সৃজনশীল জগৎ। আনিসুল হকের বর্ণনায় তসলিমা তখন খবরের কাগজ বা পূর্বাভাস পত্রিকায় লিখছেন, আর তার মাথার দাম ঘোষণা করছে মৌলবাদীরা। সেই সময় তার জন্য পুলিশের কর্ডন আর মেলা স্টল ভেঙে যাওয়ার দৃশ্যগুলো ছিল নিত্যদিনের ঘটনা। তসলিমা তখন এক বিদ্রোহী প্রতীক। যদিও তসলিমা পরবর্তীকালে আনিসুল হকের মতো বুদ্ধিজীবীদের সমালোচনা করেছেন তার বিপদে পাশে না থাকার জন্য। তসলিমা নাসরিনের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থানও চিরটা কালই ছকভাঙা। তিনি দ্বিধাহীনভাবে বন্দে মাতরম বলতে পারেন। তার কাছে এটা কোনো ধর্মীয় স্লোগান নয়, বরং একটি সাংস্কৃতিক উত্তরাধিকার। তিনি মনে করেন 1947 সালের সীমান্ত রেখা মানচিত্র ভাগ করলেও ভাষা, সাহিত্য এবং স্মৃতিকে ভাগ করতে পারেনি।
রবীন্দ্রনাথ, নজরুল, সুফি প্রভাব এবং ব্রাহ্ম আন্দোলন, এই সব কিছুর মিশেলে যে ভারতীয় সভ্যতা, তসলিমা নিজেকে তারই সন্তান মনে করেন। তার মতে রাষ্ট্রের পাসপোর্ট আছে, সংস্কৃতির নেই। এই বোধ থেকে তিনি কলকাতাকে নিজের সেকেন্ড হোম মনে করেন, এখানেই শান্তির খোঁজ করেন। তসলিমা নাসরিন একজন লেখিকা নন, তিনি রাষ্ট্রের সহনশীলতার পরীক্ষাগার। 94 সাল থেকে আজ 2026, বাংলাদেশে কত সরকার এলো গেল, কিন্তু কোনো পক্ষই তার ফেরার পথ মসৃণ করেননি। মুজিব মাহমুদের ভাষায়, নির্বাসন মৃত্যুদণ্ডের চেয়েও নির্মম। আজ কলকাতায় ফিরে তসলিমা হয়তো ক্ষণিকে স্বস্তি পাচ্ছেন, কিন্তু তার সারা গায়ে নির্বাসনের ক্ষত, ভুল চিকিৎসায় পঙ্গু হওয়া শরীরের যন্ত্রণা আর ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা রয়ে গেছে। সমাজ তাকে কখনো দেবী করেছে, কখনো ডাইনি সাজিয়েছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তসলিমা নাসরিন একটা অনিকেত প্রাণ, যিনি নিজের জন্মভূমির মাটির গন্ধ না পেয়ে বিদেশের তপ্ত রাজপথে নিজের শেকড় খুঁজে বেড়াচ্ছেন। তসলিমা নাসরিন ফিরেছেন 19 বছর পর। এটা এখন একটা বড় খবর। এই ফেরা কি কোনো স্থায়ী শান্তির ইঙ্গিত, নাকি কোনো নতুন ঝড়ের পূর্বাভাস? সময় তার উত্তর দেবে। আপাতত এক পঙ্গু শরীর, বিদ্রোহী মন, তসলিমা নাসরিন আর প্রিয় কলকাতার নিঃশ্বাস, এই তো।